দিল্লিতে ফের বিস্ফোরণ, মহিপালপুরে হোটেলের সামনে বিস্ফোরণ। সকাল 9:18 নাগাদ দমকলের কাছে ফোন আসে, ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন পৌঁছেছে। লালকেল্লা চত্বরের পর এবার মহিপালপুরে ফের বিস্ফোরণ। কথা বলবো, মৈত্রী রয়েছে সরাসরি, জানাবে আরো মৈত্রী। দেখো দিদি, দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে তাদের কাছে একটি ফোন কল এসেছে এবং সেখানে জানানো হয়েছে যে রাডিসন ব্লু হোটেলের কাছে মহিপালপুরে একটি খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং এই মুহূর্তে দমকলের ইঞ্জিন সেখানে যাচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাচ্ছে যে এই বিস্ফোরণের যে ফোন কল তাদের কাছে এসেছে সেটা কতটা সত্যি সেটা যাচাই করার জন্য। মিমি, কখন আসে এই ফোন কল মৈত্রী? দেখো, 9টা কিছু পরে 9:18 নাগাদ এই ফোন কল আসে এবং জানানো হয় ফোন কলে দমকল বাহিনীকে যে একটি ব্যাপক জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মহিপালপুরে রাডিসন ব্লু হোটেলের কাছে। এই মুহূর্তে সেখানে দমকল বিভাগ এবং তার সঙ্গে সঙ্গেই পুলিশও পৌঁছাচ্ছে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছে। এবং ফোন কল কি ট্রেস করা গেছে? কে করেছে এই ফোন, সেটাকে ট্রেস করা গেছে? লোকাল ফোন কল কিনা? দেখো, এখনো পর্যন্ত গোটা বিষয়টা দেখা হচ্ছে, কারণ প্রাইমারিলি এই খবরটা ভুয়ো খবর নাকি সত্যি কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে পরবর্তী যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে সেগুলো করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মৈত্রী, ধন্যবাদ, তোমার থেকে আপডেট নিতে থাকবো। দিল্লিতে ফের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মহিপালপুরে হোটেলের সামনে বিস্ফোরণ হয়েছে বলে খবর আসে দমকলের কাছে। সকাল 9:18 নাগাদ এই ফোন কল আসে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে এটা কি ভুয়ো খবর নাকি সত্যিই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের নজরে এখন I-20 গাড়ির গতিবিধি। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনে 13 দিন দাঁড়িয়েছিল এই গাড়িটা। আত্মঘাতী জঙ্গি উমর নবীর গাড়ির ঠিক পাশেই ছিল আরেক ডাক্তার জঙ্গি মোজাম্মিলের গাড়ি। দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে এই I-20 গাড়ি। এই গাড়িতেই বোমা নিয়ে লালকেল্লার কাছে পৌঁছে যায় আত্মঘাতী জঙ্গি উমর নবী। তারপর বিস্ফোরণ এবং বহু মানুষের মৃত্যু। গত 29শে অক্টোবর থেকে এই গাড়ি উমরের কাছে। এই গাড়ি নিয়েই হরিয়ানা থেকে দিল্লি একাধিক জায়গায় ঘুরেছে উমর। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে উমরের গাড়ি। 29শে অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিল গাড়ি। 13 দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে I-20। উমরের গাড়ির পাশেই আরেক ডাক্তার জঙ্গি মোজাম্মিলের গাড়ি। 10ই অক্টোবর দিল্লিতে বিস্ফোরণের দিন সকালে ফরিদাবাদে এই মোজাম্মিলের বাড়ি থেকেই বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। সোমবার লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে এই গাড়ি নিয়ে দিল্লির একাধিক এলাকায় ঘোরাঘুরি করে উমর। দুপুর 2:30 নাগাদ দিল্লির কনট প্লেসে দেখা যায় গাড়িটি। ময়ূর বিহারের সিসি ক্যামেরাতেও উমর নবীর গাড়িকে চিহ্নিত করা গিয়েছে। সবশেষে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টার অপেক্ষা। তারপর সিগন্যালের কাছে গিয়ে বিস্ফোরণ। এই গাড়ির গতিবিধির উপর শুরু থেকেই নজর রেখেছেন গোয়েন্দারা, কারণ 4 হাত বদলে এই গাড়িটি উমরের কাছে পৌঁছয়। I-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সলমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। सलमान के नाम पे रजिस्टर्ड थी। अभी जब इसकी पेपर शायद 10 दिन हुए थे इस बात को, इसके डॉक्यूमेंटेशन आगे भेजे थे हमने वो NOC वगैरह निकालने के लिए, जब तक ये काम ही हो गया। अच्छा, उन्होंने तो मतलब ये कि सलमान ने कार स्पिनी को बेची, स्पिनी ने JK मोटर्स को बेची, JK मोटर्स से आपने खरीदी नहीं सर, कमीशन बेस पे डायरेक्ट कस्टमर को भेज दी सोनू जी ने। जब ये कार बेची गई थी ये सलमान के नाम पर ही रजिस्टर्ड थी? हाँ, सलमान जी के नाम पर। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে। সবশেষে উমর নবী। এতবার হাত বদল হলেও গাড়ির মালিকের নাম বদল করেনি নবী। তবে কি গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই আগের মালিকের নামেই রেখে দেওয়া হয়?
উমরের নিজের নামেও একটি গাড়ি রয়েছে, তারও হদিশ পেয়েছে পুলিশ। লাল রঙের ইকো স্পোর্ট গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ফরিদাবাদের খান্ডাওয়ালি থেকে। নিউজ 18 বাংলা। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবী গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ করেছে। উমরের মা এবং ভাইয়ের সঙ্গে ডিএনএ 100% মিল। দাঁত, হাড়, কাপড়ের টুকরোর সঙ্গে ডিএনএ ম্যাচ। এখনো পর্যন্ত 9 জনের দেহ শনাক্ত। মারাত্মক তথ্য উঠে আসছে, 4 শহরে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। দিল্লি বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য। 4 শহরে বিস্ফোরণের দায়িত্বে ছিল 8 জঙ্গি। 2 জন করে 4টে দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক। প্রতি দলের কাছে আইইডি রাখার কথা ছিল। বিস্ফোরণের আগে 20 লক্ষ টাকা জোগাড় উমর, মোজাম্মিল, আদিল, শাহিনের। পরে 20 লক্ষ টাকা দেওয়া হয় উমরকে। 3 লক্ষ টাকার এনপিকে সার কিনেছিল উমর। এনপিকে সার দিয়ে আইইডি তৈরির ছক ছিল। গুরুগ্রাম নূ থেকে এনপিকে সার কেনে উমর। মোজাম্মিলের মধ্যে টাকা নিয়ে ঝামেলা বাঁধে। 2-4 জন সদস্য নিয়ে সিগন্যাল অ্যাপে গ্রুপ তৈরি করে উমর। $20 লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল বিস্ফোরণের আগে এবং এই টাকা জোগাড় করেছিল উমর, মোজাম্মিল, আদিল এবং শাহিন। পরে এই 20 লক্ষ টাকা উমরকে দেওয়া হয়েছিল এনপিকে সার কেনার জন্য। 3 লক্ষ টাকা দিয়ে এনপিকে সার কিনেছিল উমর, আর এনপিকে সার দিয়েই আইইডি তৈরির ছক ছিল জঙ্গিদের। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। এবার উত্তর 24 পরগনার গারুলিয়ায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। মঙ্গলবার হাতে এসআইআর ফর্ম পান উত্তর 24 পরগনার গারুলিয়ার সুমন মজুমদার। অভিযোগ, তারপর রাতে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন। নোয়াপাড়া থানা এলাকায় পড়ে গারুলিয়া। এখানে ভাড়া বাড়িতে থাকতেন সুমন মজুমদার, সঙ্গে মা। সুমনের বয়স 32। পরিবারের দাবি, এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ছিলেন সুমন, কারণ তার বাবা মা কারো নাম নাকি 2000 সালের ভোটার লিস্টে নেই, তাই তার নাম বাদ যাবে বলে আশঙ্কায় ভুগতেন। এরই মধ্যে মঙ্গলবার হাতে পান এসআইআর ফর্ম। তারপর মঙ্গলবার রাতেই বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দিয়ে গেল ফর্ম। এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র। ও একটা টেনশন করছিল। ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে। হুগলি চুচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা। এখানকার বাসিন্দা শশীকান্ত হালদার, বয়স 87। একসময় ছিলেন সেনাকর্মী। তার দাবি, দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। 2002 সালেও ভোট দেন, কিন্তু এবছরের তালিকা থেকে তার নাম বাদ। এতে উদ্বেগে অবসরপ্রাপ্ত সেনাকর্মী। আর্মিতে ভর্তি হয়েছি 1963 ফেব্রুয়ারি। রিটায়ার্ড হয়েছি আমি 91। এর ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। কেন জানেন সেটা বলতে পারছি না। ওরা ওদের কি করছে, কেন কাটছে নাম। আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে? হ্যাঁ। হুগলির গোঘাটের হরিশ্চন্দ্রপুর। এখানকার বাসিন্দা অসীম পোড়েল। তার দাবি, 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। নাম বাদ গিয়েছে পরিবারের আরো 6 জনের। আমরা ভোট দিয়েছি, বাবা মা ভোট দিয়েছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, দলিল আছে, সব তো আগের দলিল। তাহলে কি কারণে বাদ গেল? পরিবার আমরা 7 জন ভোটার, 7 জনই বাদ। গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা। 1991 সালে গোঘাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন। তার স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তাদের দাবি, 2002 সালে ভোট দিয়েছেন, অথচ কমিশনের আপলোড করা 2002 এর লিস্টে তাদের নাম নেই। 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে, প্রার্থী হলাম কি করে? 2002-এও ভোট দিয়েছি,
2002-এর পরেও ভোট দিয়েছি, কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই। উত্তর 24 পরগনার বাগদার কোনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 2002 সালের লিস্ট অনুযায়ী এখানকার একটি বুথে 1197 জন ভোটার, কিন্তু বিএলওর কাছে থাকা লিস্টে 1161 জনের নাম, অর্থাৎ 36 জনের নাম বাদ। এতে উদ্বেগে বেশ কয়েকটি পরিবার। আমার নাম আছে 1163-তে, কিন্তু নির্বাচন কমিশনারের যে বিএলওর যে লিস্টটা নিয়ে আসছে সেই লিস্টে 1161 অবধি আছে। টোটাল 36 জন নাম বাদ আছে এবং প্রত্যেকেই আতঙ্কিত। নিউজ 18 বাংলা। জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর কেমন ছিলেন, এবার কি করবেন? রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন। নিউজ 18 বাংলায় অকাপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রায় দীর্ঘ 3.5 বছরের আইনি লড়াই, তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়। সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন। তবে পার্থদা, আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন, অনেক কিছু পাল্টেছে, দলটাও পাল্টেছে অনেকটা। আপনার রং করতে হবে তো আবার একটাই জিনিস দেখছি, তোমরা দেখছো না বাড়ি আর এ বাড়ি সে বাড়ি নেই, এটা তো দেখছি, এটা তো পরিবর্তন করতে হবে। বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের ব্যাপার আছে? একটু হোয়াইট ওয়াশ করতে হবে। যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন, সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে? কি করে কথা হবে? 3.5 বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই, আমি আইনি লড়াই করছি। আমার তো আইনটা নিয়ে লড়ছি। ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে, বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে, সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি তো 3 বছর পত্রিকা পড়িনি, টিভি দেখিনি। ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে। তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি? নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ। 100 বার। ওরা সাসপেন্ড করবে কবে, ওরা বহিষ্কার করবে কবে? ওরা তো করেনি কিছু। একটা বেহালা লোক কি মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে? আপনি একটা সময়, যে সময় বিরোধী দলনেতা ছিলেন, অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই, বামেদের সঙ্গে একেবারে পুরোদমে সংঘর্ষ ছিল, সেই সময়ের লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন, সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করছেন? দুটোই কঠিন। ওইটা আরো কঠিন ছিল, তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কি হবে। আর এটা আরো কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে এই ক্রমাগত 3.5 বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে। সে প্রভাব খাটানোটা তো অনেক কঠিন। সেই কঠিন কাজটাই হাতে নেব। 2026-এর নির্বাচন, এসআইআর এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে? যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে। আমার উপর তো নির্ভরশীল না, আমি তো মানুষের উপর নির্ভরশীল। মানুষই আমার গণদেবতা। একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন একটু, সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কথা হয়েছে। মহিলাদের হচ্ছে সফট ইয়ে, যত কিছু ঘটে মহিলাদের নিয়ে, মহিলাদের উপর আক্রমণ করা যায়, মহিলারা কথা বলতে পারে না, মহিলাদের লজ্জাবোধ আছে, মহিলাদের সম্ভ্রম আছে, শুধু তাদের অ্যাটাক করো। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে, সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন? মানে সেই বন্ধুত্ব, আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবোই। পার্থ চট্টোপাধ্যায়কে আবারও সেই পুরনো আমেজে রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা, সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।